হ্যালো অ্যাসপিরেন্ট, সবাইকে প্রস্তুতি অনলাইন কোচিং চ্যানেলে ওয়েলকাম। এটা আমাদের এ সপ্তাহের অর্থাৎ 14ই সেপ্টেম্বর কর্মসংস্থান সম্পর্কিত একটি ভিডিও। তো দেখো, প্রথমেই যেটা রয়েছে যে কেন্দ্রীয় 8 বাহিনীতে 39,481টি কনস্টেবল ও রাইফেলম্যান, মানে হচ্ছে এসএসসি জিডির যে ফর্ম ফিল আপ সেইটা। তো এটার সম্বন্ধে অলরেডি আমার একটা ভিডিও বানানো আছে, কিন্তু সেখানে আমি শূন্যপদ এবং বাকি কিছু তথ্য আমি দিতে পারিনি, কারণ তখনও পর্যন্ত এসএসসি তরফ থেকে সেই সমস্ত ডিটেলস দেওয়া হয়নি। তো এই ভিডিওতে আমি চেষ্টা করেছি যতটা পারা যায় ফুল ডিটেলস, এবং ভিডিওর শেষে তোমাদের এই এসএসসি জিডি সম্পর্কিত একটা আমার বানানো শর্ট নোটিফিকেশান, যাতে তোমাদের এত কিছু না পড়ে সহজেই পেয়ে যাও। আর এছাড়া 2023-এ যে পরীক্ষাটা হয়ে গেছিলো এবং 2024-এ যে রেজাল্টটা বেরিয়েছে, সেই রেজাল্টের কাট অফটাও আমার দেওয়া আছে, যাতে তোমরা বুঝতে পারো যে তোমাদের এইভাবে তোমাদের যে রোড ম্যাপ সেটা কি হওয়া উচিত, যাতে তোমরা এবছর পরীক্ষাটাকে ঠিকঠাকভাবে ক্র্যাক করতে পারো। আর এটা তো রয়েছে এসএসসি জিডি, আর তাছাড়াও এ সপ্তাহে বাকি কর্মসংস্থান যেগুলো রয়েছে সেই সম্বন্ধিত আমি একটু ব্রিফ আলোচনা দিয়ে দেবো। তো দেখো, প্রথমেই যেটা রয়েছে যে কেন্দ্রীয় 8 বাহিনীতে 39,481টি কনস্টেবল ও রাইফেলম্যান নেওয়া হবে। এছাড়া আর কি আছে, যে বিমান সংস্থায় 170 জন অফিসার, এইমসে 100 জন নার্স। আচ্ছা, এছাড়া আছে 882টি অঙ্গনারী কর্মী ও সহায়িকা। খুব ভালো খবর অঙ্গনারী কর্মীদের যারা নিয়োগ হতে চাও, তো তাদের জন্য তো এটাও একটু দেখে রাখবে। আর এছাড়া যেটা রয়েছে যে জিওলজিক্যাল সার্ভেতে 84 জন অফিসার ও সায়েন্টিস্ট, ইউপিএসসির মাধ্যমে নেভিতে 250 জন অফিসার, রেল ও রোপওয়ে কর্পোরেশন অ্যাপ্রেন্টিস পদে কিছু লোক নেওয়া হবে। আর 54 জন অ্যাপ্রেন্টিস কেন্দ্রীয় সরকারি সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের অধীনের। আর গেলে এক্সিকিউটিভ ট্রেনিং, এগুলোও রয়েছে। তো এগুলো আছে ইম্পর্টেন্ট, তোমরা একটু দেখে নেবে। আর তার এর মধ্যে আজকের পেপারে সবথেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অঙ্গনারী কর্মী এবং এসএসসি জিডির ডিটেলসটা। ঠিক আছে? তো এসএসসি জিডিটা একটু পরে আলোচনা করছি, কারণ ওখানে একটু ডিটেলস আলোচনা করতে হবে। তার আগে আমি অঙ্গনারীটা একটু আলোচনা করে দিই। তো দেখো, এখানেই রয়েছে অঙ্গনারী। আচ্ছা, আমি একটু এটাকে করে দিলাম যাতে সবারই বুঝতে সহজ হয়। তো কি বলা আছে, পশ্চিম বর্ধমানে বিভিন্ন ব্লকে কাজের জন্য অঙ্গনারী ওয়ার্কার ও অঙ্গনারী হেল্পার পদে কয়েক হাজার তরুণী নেওয়া হবে। আচ্ছা, কারা কোন পদের জন্য যোগ্য? ক্লাস 8 পাস তরুণীরা, যারা 8 পাস সেই সমস্ত তরুণীরা অঙ্গনারী হেল্পার পদের জন্য যোগ্য হবে। বয়স কত হতে হবে? 18 থেকে 35 বছরের মধ্যে। পারিশ্রমিক কি? মাসে 2250 টাকা। এছাড়াও অতিরিক্ত ভাতা পাবে মাসে 4550 টাকা, মানে সব মিলিয়ে মাসে 6800 টাকা মতন। আচ্ছা, এর জন্য তোমার অঙ্গনারী হেল্পার পদের জন্য কি হতে হবে? তোমাকে অবশ্যই সে এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে, মানে পশ্চিম বর্ধমানের বাসিন্দা হতে হবে। ঠিক আছে? আর আরেকটি যেটা, উচ্চ মাধ্যমিক পাস তরুণীরা অঙ্গনারী ওয়ার্কার পদের জন্য যোগ্য। তাহলে অঙ্গনারী ওয়ার্কার পদের জন্য তোমাদেরকে উচ্চ মাধ্যমিক হতে হবে। আর অঙ্গনারী হেল্পার যেটা আগে বললাম সেটার জন্য ক্লাস 8 পাস হলেও চলবে। ঠিক আছে? তো অঙ্গনারী ওয়ার্কার যেটা উচ্চ মাধ্যমিক পাস, সেটার সম্বন্ধে আর কি বলেছে দেখে নিই। যে বয়স হতে হবে 18 থেকে 35 বছর। এক্ষেত্রে অঙ্গনারী ওয়ার্কার পদের জন্য পারিশ্রমিকটা একটু বেশি, মাসে 4500 টাকা, এবং অতিরিক্ত ভাতা পাবে মাসে 4500 টাকা, মানে সব মিলিয়ে মাসে আমাদের 9000 টাকা মতন হয়ে যাবে। ঠিক আছে? এই সম্বন্ধে আর বিস্তারিত কি রয়েছে একটু দেখি। যে কি রয়েছে না, এই পদের জন্য তোমাকে এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। অঙ্গনারী হেল্পার পদের বেলায় 2 ঘন্টার পরীক্ষা হবে, 90 নম্বরের লিখিত পরীক্ষা হবে। 90 নম্বরের লিখিত পরীক্ষার জন্য 2 ঘন্টার একটা পরীক্ষা নেওয়া হবে। কি থাকবে সেতে বিষয়? যে 150 শব্দের উপর 150টি শব্দের উপর বা ওয়ার্ডসের উপরে প্রবন্ধ লিখতে হবে। 15 নম্বর তাতে থাকবে। কি বিষয় না, শিশু সংক্রান্ত বিষয়ের উপর সচেতনতা, ক্লাস 8 পাস মানের। ঠিক আছে? তো তাহলে 15 নম্বরের এটি 150 নম্বরের প্রবন্ধ লিখতে হবে শিশু সংক্রান্ত বিষয়ের ওপরে সচেতনতায় উপর বিষয় ভিত্তি করে ক্লাস 8 পাসের মানের, মানে ক্লাস 8-এর একটা মানের অনুযায়ী লিখতে হবে এটা। তাছাড়া অঙ্ক 20 নম্বর, সতর্কতার সঙ্গে রান্নার দক্ষতা, পাবলিক হেলথ ও হাইজিন
15 নম্বর ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সেখানে সাধারণ ইংলিশের ওপর দক্ষতা ও অনুবাদ বা ট্রান্সলেশনের ওপর থাকবে, সেখানে 20 নম্বর। আর জেনারেল নলেজ 20 নম্বর। এরপর ইন্টারভিউ হবে 10 নম্বর। আর অঙ্গনারী ওয়ার্কার পদের বেলায় যেটা উচ্চ মাধ্যমিক লেভেলে, সেটা কি না 2 ঘন্টার পরীক্ষা হবে, 90 নম্বরের লিখিত পরীক্ষা। এক্ষেত্রেও সিলেবাসটা কি বলা আছে, 150 শব্দের ওপর প্রবন্ধ লিখতে হবে। 15 নম্বরের সেই প্রবন্ধটা থাকবে মা ও শিশু স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ের উপর প্রবন্ধটা হবে। অঙ্কতে থাকবে 20 নম্বর নিউট্রিশন, পাবলিক হেলথ ও মহিলাদের স্ট্যাটাস, রাজ্য পুষ্টি আইন ও ভ্যাকসিন 0 থেকে 6 বছরের মধ্যে বিষয়ের উপরে। আর এর জন্য 15 নম্বর থাকবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে 20 নম্বর। ইংলিশটা কিসের না সাধারণ ইংরাজি দক্ষতা, সেখানে অনুবাদ বা ট্রান্সলেশনের বিষয় থাকবে। জেনারেল নলেজ তোমাদের 20 নম্বর থাকবে। এরপর ইন্টারভিউ 10 নম্বর। দরখাস্ত করবে অনলাইনে 18ই সেপ্টেম্বর পর্যন্ত। এই ওয়েবসাইটে তোমরা দেখে নিতে পারো এখান থেকে ওয়েবসাইটটা। আর কোন ব্লকের ICDS প্রজেক্টে কটি শূন্য পদ, সেগুলোও তোমরা এখান থেকে দেখে নেবে। অঙ্গনারী হেল্পার পদে কটি কী রয়েছে আর অঙ্গনারী ওয়ার্কার পদে কটি রয়েছে আমার এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, বেশ, চলো এবার যেটা মেন বিষয় আরেকটি, সেখানে আমরা চলে যাই যে কেন্দ্রের 8 বাহিনীতে 39,481টি কনস্টেবল ও রাইফেলম্যান নেওয়া হয়েছে। কি বলা আছে একটু দেখিনি, যে কেন্দ্র সরকার স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন বর্ডার সিকিউরিটি ফোর্স বা BSF, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা CISF, ইন্দো তিবেত সীমান্ত পুলিশ বা ITBP, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা CRPF ও সশস্ত্র সীমা বল ও সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স বা যেটাকে বলা হয় CIF, এই পদে কনস্টেবল, এবং অসম রাইফেলসে রাইফেলম্যান পদে টোটাল তোমার এই ভ্যাকান্সিটা রয়েছে। ছেলে এবং মেয়ে উভয়ই তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। এই 8 বাহিনীতে লোক নেওয়া হবে কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে, মানে SSCর মাধ্যমে। ঠিক আছে, প্রথমে অনলাইন লিখিত পরীক্ষা হবে, তারপরে সফল হলে শারীরিক মাপঝোপ, তারপরে হবে শারীরিক সক্ষমতার পরীক্ষা এবং সবশেষে হবে ডাক্তারি পরীক্ষা। ঠিক আছে, আর এই পদগুলির জন্য অন্তত পক্ষে মানে মিনিমাম তোমাদের মাধ্যমিক পাস হতেই হবে, বয়স 18 থেকে 23 বছর। আর যথারীতি তোমরা বয়সের কিন্তু ছাড় পাবে। শারীরিক মাপজোপ হতে হবে কীরকমটা একটু দেখে নাও। ছেলেদের ক্ষেত্রে তোমার 170 সেমি, আর বুকের ছাতি না ফুলিয়ে 80, ফুলিয়ে হচ্ছে 85। আচ্ছা, এরপরে কি বলেছে একটু দেখে নেব। এরপরে কি বলেছে তোমরাও আমার সাথে সাথে এগুলো চাইলে দেখে নিতে পারো, যে মেয়েদের বেলায় হাইটটা কীরকম হতে হবে, 157 সেমি। আচ্ছা, শারীরিক ত্রুটি, চোখে চশমা থাকলে আবেদনের যোগ্য নয়, মানে কোনো রকম শারীরিক মানে ফল্ট থাকলে, মানে ফিজিক্যালি তোমরা যদি কোনো রকমভাবে হও, আনফিট হও, তাহলে কিন্তু যোগ্য হবে না এই পদগুলির জন্য। আচ্ছা, মূল মাইনে কি বলা হয়েছে ভালো করে শুনে নাও। সেপাই পদের জন্য 18,000 থেকে 56,900 টাকা, আর অন্যান্য পদের জন্য 21,700 টাকা থেকে 69,100 টাকা, মানে একটা হিউজ অ্যামাউন্ট তোমাদের কিন্তু মাইনে থাকবে বা স্যালারি থাকবে। তো খুব ভালো, এত বড় একটা মাইনের চাকরির জন্য কিন্তু আর তোমাদেরকে কিন্তু খুব ভালো রকম প্রিপারেশন নিতে হবে। তাছাড়া SSC GD অনেকেরই স্বপ্ন, অনেকেই তোমরা ফৌজে যেতে চাও, দেশের জন্য কিছু করতে চাও দেশের হয়ে। তো যাদের এইরকম মানসিকতা আছে, এরকম স্বপ্ন ড্রিম রয়েছে, তো তাদেরকে বলবো একটুখানি আমি পজ করে নিয়ে এখানে একটু আলোচনা করে নিই, নোটিফিকেশানটাকে পজ করে, যে যাদের এইরকম স্বপ্ন রয়েছে যে তোমরা SSC GDকে ক্র্যাক করতে চাও, হ্যাঁ, তাদের ক্ষেত্রে কিন্তু যেহেতু তোমার এটা স্বপ্ন, তাই তোমাদেরকে কিন্তু হার্ডওয়ার্ক খুব ভালোভাবে করতে হবে। হাতে বেশ সময় রয়েছে বলতে গেলে। যারা অলরেডি কয়েক মাস বা বিগত এক বছর থেকে প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য তো খুবই ভালো। আর যারা নিউ 4-5 মাস এই নতুন প্রিপারেশন নেবে, এই সেপ্টেম্বর টু জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত, তাদের জন্যও কিন্তু পাস হয়ে যাবে যদি তোমরা খুব হার্ডওয়ার্কের সঙ্গে এবং সঠিক মেন্টালিটি নিয়ে, সঠিক স্মার্ট অ্যাপ্রোচ মেনটেন করে যদি পড়াশোনা করো, তাহলে কিন্তু তোমাদের পক্ষেও খুব সহজ হয়ে যাবে। হ্যাঁ, খুব সহজ হয়ে যাবে। চাকরির পরীক্ষা বলতে গেলে কিন্তু খুব কঠিনও নয়, আবার অন্যরকমভাবে বলতে গেলে খুব সহজও নয়। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা সফলতা আমাদের কাছ থেকে সেই সফলতা পাওয়ার জন্য কিন্তু কিছু ডিমান্ড করে। হ্যাঁ, আমরা সেই ডিমান্ড অনুযায়ী নিজেকে তৈরি করতে পারি না, তাই সফল হতে পারি না। আর যারা সেই অনুযায়ী নিজেকে তৈরি করে নেয়, তাহলে তারা কি হয়ে যায়, অনেকে দেখবে এক
চান্সেই পাস করে যায়, আর অনেকের ক্ষেত্রে সেটা 3-4 অ্যাটেম্প্ট হয়ে যায়, তাই না? তো একটু মেন্টালি প্রিপেয়ার হয়ে খুব ভালো করে পড়াশোনা করো, স্মার্টভাবে পড়াশোনা করো, কোনটা কি পড়বো না পড়বো এই সমস্ত বুঝে বুঝে করো। সমস্ত কিছু পড়ার দরকার নেই, জ্ঞান তো আমাদের দরকার, কিন্তু জ্ঞানের ভরপুর হওয়ার দরকার নয়, তাই না? তুমি এনসাইক্লোপিডিয়া হবে না, তাই না? তোমাকে এই চাকরির জন্য যা যা ক্রাইটেরিয়া, যেরকম সিলেবাস, সেই জাতীয় নিজেকে তৈরি করে নিলেই কিন্তু চাকরিটা হয়ে যাবে। হ্যাঁ, অতিরিক্ত জ্ঞান হয়ে কিন্তু জ্ঞানদা হয়ে থেকে যাবে, কাজের কাজ কিন্তু হবে না, ঠিক আছে? তো তাই যেরকম পরীক্ষা সেরকমভাবেই তোমাকে করতে হবে, বেশ প্রিপেয়ার হতে হবে, ঠিক আছে? এবার বাকি যেটা রয়েছে দেখা যাক কি বলা আছে, যে কোন পদে কটি শূন্য পদ। বর্ডার সিকিউরিটি পদে বা বিএসএফ পদে তোমার 15,654টি, সিআইএসএফ পদে 7,145টি, সিআরপিএফ পদে মানে ছেলে মেয়ে উভয় মিলিয়ে আমি বলছি 11,541টি, এসএসবিতে 819টি, আইটিবিপিতে 3,017টি, এটাও ভালো। আচ্ছা, অসম রাইফেলসে 1,248টি, এসএসএফে 35টি, আর এনসিবিতে 22টি। এরকমভাবে এই টোটাল ভ্যাকান্সি, এই 39,481 ভ্যাকান্সিটাকে এইভাবে ডিভাইড করা রয়েছে, ঠিক আছে? আচ্ছা, এর ছাড়া আর কি বলা আছে নোটিফিকেশনে, যে প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে কম্পিউটার বেস পরীক্ষা হবে আগামী বছর জানুয়ারি ও ফেব্রুয়ারি, মানে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি যদি ধরে রাখি, তার মানে তোমাদের হাতে 5টা মাস সময়, এনাফ টাইম নিজেকে তৈরি করবার জন্য। তোমাদেরকে কিন্তু সেই বলে না আমাদের বাংলা ভাষায় যেটা বলি আদা জল খেয়ে লেগে পড়া, সেটা কিন্তু লেগে পড়তে হবে যদি চাও যে দ্বিতীয়বার আর তোমার এই এসএসসি জিডি কেন কোনো কিছুর ফর্ম আর যাতে ফিল আপ না করতে হয়, এটাই যদি তোমার জীবনের শেষ ফর্ম ফিল আপ হয়, তাহলে কিন্তু ভাই আদা জল খেয়ে, ভাই বোন আদা জল খেয়ে কিন্তু লেগে পড়তে হবে যদি চাও এই চাকরিটাকে পেতে, ঠিক আছে? ভালো চাকরি, ভালো মাইনের পরীক্ষা, দেশের জন্য কাজ করা, সমস্ত কিছু এই একটা চাকরির মধ্যে পেয়ে যাবে। তো যাই হোক, তো এরপরে যেটা রয়েছে, প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে কম্পিউটার বেস পরীক্ষা হবে আগামী জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ। এই পরীক্ষা 60 নম্বরের পরীক্ষায় হবে, 80টি অবজেক্টিভ মাল্টিপল চয়েসের, মানে 80টি এমসিকিউ বেস কোশ্চেনের জন্য 160 নাম্বার, অর্থাৎ প্রতিটি কোশ্চেনের জন্য তোমাদের 2 নম্বর বরাদ্দ থাকবে। আচ্ছা, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 40 নাম্বার থাকবে 20টা কোশ্চেনের জন্য। জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস, অর্থাৎ জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স মিলে, ওই জন্য কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু খুব ভাইটাল ইম্পর্টেন্ট, এটাকেও কিন্তু একদম হালকাভাবে নেবে না। তো 40 নম্বরে 20টি প্রশ্ন। আচ্ছা, এলিমেন্টারি ম্যাথামেটিক্স অর্থাৎ ম্যাথ যেটা বলি আমরা, 40 নম্বরে 20টি প্রশ্ন থাকবে, হিন্দি বা ইংলিশ যেটা তোমরা যার যেটা প্রেফারেন্স যেটা নিতে চাও, মানে এটা ল্যাঙ্গুয়েজ গ্রুপের জন্য 40 নম্বরে 20টি। সময় কত? 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা টাইম, ঠিক আছে? নেগেটিভ মার্কিং আছে 0.25, অর্থাৎ প্রতি 4টি ভুলের জন্য তোমাদের কাছ থেকে 1 নম্বর কেটে নেওয়া হবে। তাই নেগেটিভ যেহেতু আছে, একদম মানে কিন্তু অতিরিক্ত চান্স নেওয়া যাবে না, চেষ্টা করবে এমনভাবে পড়াশোনা করা যেন নেগেটিভ না খেয়ে উত্তর করে আসতে পারো, ঠিক আছে? তো সেখানে 2-4টে তোমরা নিতে পারো খুব 50-50 চান্সের ক্ষেত্রে, কিন্তু সেই 2-4টে, এমন নয় যে আমি প্রায় 15-20টা নেগেটিভ করে দিই, মানে আন্দাজে করে দিয়ে চলে আসলাম। 50-50 মনে হচ্ছে 15-20টা 50-50ই করে দিই, সেই 15টাকেই আমি করে দিয়ে চলে আসলাম, তাহলে কিন্তু সেটা মোটেই বুদ্ধিমত্তা বা স্মার্ট অ্যাপ্রোচ হবে না, সেটা কিন্তু একদম বোকামির মতন কাজ হয়ে যাবে, ঠিক আছে? প্রশ্ন হবে বাংলায়, খুব ভালো কথা, প্রশ্ন হবে বাংলায়। এছাড়া 13টি আঞ্চলিক ভাষায়। পরীক্ষার কেন্দ্রের ক্ষেত্রে বলা আছে কোড, কলকাতার ক্ষেত্রে কোড কি? 4410 কলকাতার ক্ষেত্রে পরীক্ষার কেন্দ্রের কোড। শিলিগুড়ির ক্ষেত্রে ফর্ম ফিল আপের সময়টা লাগে, শিলিগুড়ির ক্ষেত্রে কোড 4415, বর্ধমানের জন্য 4404, আর গ্যাংটকের জন্য 4001 হচ্ছে কোড নাম্বার, ঠিক আছে? এছাড়া আর কি আছে একটু দেখবো, যে পরীক্ষা সফল হলে শারীরিক মাপঝোপ পরীক্ষা ও শারীরিক সক্ষমতার পরীক্ষা বা পিইটি হবে। আচ্ছা, শারীরিক মাপঝোপ পরীক্ষায় প্রথমে থাকবে ছেলেদের বেলায় 24 মিনিটে 5 কিমি দৌড়। আচ্ছা, মেয়েদের বেলায় 8.5 মিনিটে তোমার 1.6 কিমি দৌড়, ঠিক আছে? অ্যাডমিট কার্ড ডাকে পাঠানো হবে না, অ্যাডমিট কার্ড মানে হচ্ছে অনলাইনের মাধ্যমে তোমাদেরকে ডাউনলোড করে নিতে হবে এদের এই ওয়েবসাইটে গিয়ে। সফল হলে ডাক্তারি পরীক্ষা। আর চূড়ান্ত তালিকার সময়, ভালো করে শুনে রাখো, চূড়ান্ত তালিকার সময় লিখিত পরীক্ষার নম্বর দেখা হবে, শারীরিক মাপজোপ বা শারীরিক সক্ষমতায় পাওয়ার নম্বর দেখা কিন্তু হবে না। ওই জন্য লিখিত পরীক্ষাটা খুব তোমাদের ইম্পর্টেন্ট, কারণ ওর ওপরেই তোমরা কিন্তু তোমাদের পরীক্ষায় চান্স পাওয়াটা কিন্তু নির্ভর করছে, ঠিক আছে? বেশ, এছাড়া আর কি বলা আছে,
প্রতিটি রাজ্যের জন্য আলাদা আলাদা মেধা তালিকা তৈরি হবে। সাধারণ প্রার্থীরা বা ইউআর বা জেনারেল যেটা বলি তার জন্য 30%, আর ওবিসি আর ইডাব্লিউএস প্রার্থীরা 25%, আর অন্যান্য ক্যাটাগরিতে 20% নাম্বার পেলে সফল হবে। অর্থাৎ ওই 160-এর মধ্যে এই পার্সেন্টেজগুলো পেলে সফল হবে। কিন্তু এটা পেলে সফল হবে, চাকরি পাবে কি না সেটা সন্দেহ। চাকরি পাওয়ার জন্য তোমাকে এটা পেয়ে প্লাস অতিরিক্ত পেতে হবে, তবে গিয়ে কিন্তু চাকরিটা হবে, তাই না? এটা ক্রাইটেরিয়া, এটা যেন পেতেই হবে, এটা না পেলে তুমি ফেল, এটা বলতে চাইছি। ঠিক আছে, আর বেশ এছাড়া কি আছে, অনলাইনে দরখাস্ত করবে 5ই সেপ্টেম্বর, মানে স্টার্ট হয়ে গেছে, থেকে 14ই অক্টোবরের মধ্যে। তো যারা খুব সিরিয়াসলি পড়াশোনা করছো তারা চেষ্টা করবে একদম প্রথম দিকেই ফর্মটা ফিল আপ করে নেওয়ার, কারণ যত দিন এগোবে তো অনলাইনে অনেক রকম সমস্যা হয়ে যেতে পারে ফর্ম ফিল আপের সময়। তাই যতটা সেই বলে না শুভস্য শীঘ্রম, তো সেটা করতে হবে, হ্যাঁ, যতটা পারা যায় তাড়াতাড়ি করে নেবে। ঠিক আছে, ওদের এই ওয়েবসাইটে গিয়ে তখন পরীক্ষার ফি বাবদ তোমরা 100 টাকা দেবে। এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা মনে রাখো, যে কোনো রকম ফর্ম ফিল আপের সময় যদি কোনো রকম ত্রুটি হয়ে থাকে, কোনো রকম ভুল হয়ে থাকে, মিস্টেক হয়ে থাকে, সংশোধন করতেও তোমরা কিন্তু পাবে। সেটা কবে ডেট না, 5ই নভেম্বর থেকে 7ই নভেম্বর। আমি আরেকবার রিপিট করছি, 5ই নভেম্বর থেকে 7ই নভেম্বরের মধ্যে, এই কদিনে 5, 6, 7 এই 3 দিনের মধ্যে তোমরা ফর্ম ফিল আপের সময় কোনো রকম মিস্টেক করে থাকলে সেটা কিন্তু সংশোধনও করতে পারবে। ঠিক আছে, তো খুব ভালো কোশ্চেন, খুব সামান্য টাকা ফিজ নিয়ে, 100 টাকা, একদম খুব সামান্য টাকা ফিজ নিয়ে তোমাদের জন্য এত ভালো একটা আর এত বড় ভ্যাকান্সি নিয়ে একটা কেন্দ্র সরকার তোমাদের সামনে একটা মানে চাকরির পরীক্ষা নিয়ে এসেছে। তো খুব ভালো করে চেষ্টা করো, যাদের হাইট তোমাদের 170 আছে তাদের ক্ষেত্রে খুব সহজ হয়ে যাবে। তো ভালো করে পড়াশোনা করো, আর কি বলবো, সবার জন্য অল দ্য বেস্ট থাকলো। আর বাকি শর্ট নোটিফিকেশান এবং আগে 2024-এর যে 23-এ যে পরীক্ষাটা হয়ে গেছে আর 24-এ তার যে কাট অফটা প্রকাশ হয়েছিল, সেটা একটু শর্ট নোটিফিকেশান এই ভিডিওর শেষে আমার দেওয়া হয়ে গেল, সেটাও তোমরা একটু দেখে নাও। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার জন্য অল দ্য বেস্ট।